অসাধারণ প্রসাধন নৈপুণ্যে প্রথম দর্শনেই শ্রীমতী মিত্রা সেনকে দেখে চোখ ঝলসে গিয়েছিল সে রাত্রে আমার। সত্যি কালো জমিনের উপরে সাদা জরির পাড় দেওয়া বহুমূল্য ইটালিয়ান শিফন শাড়িটি যেন সে বর অঙ্গে লেপটেছিল। হাতে একগাছি হীরা বসানো জড়োয়ার চুড়ি, কানে নীলার দুল। হীরা ও নীলার উপরে বিদ্যুতের আলো পড়ে যেন ঝিলিক দিচ্ছিল। আর অঙ্গে কোনো অলংকার ছিল না, কিন্তু ওই বেশভূষাতেই যেন তাকে মনে হচ্ছিল বিশ্ব বিজয়িনী। লম্বায় 5 ফুট 2-1 ইঞ্চির বেশি হবে না, রোগাটে গড়ন, গায়ের রং উজ্জ্বল শ্যাম, কিন্তু প্রসাধনের রঙে সেটা বোঝবার উপায় ছিল না। ঘরের মধ্যে উপস্থিত সকলেই মিত্রা সেনকে সাদর আহ্বান জানালেও এবং সকলেই সোৎসুক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থাকলেও মিত্রা সেন কিন্তু সকলকেই উপেক্ষা করে তাকালো তরুণ ব্যারিস্টার অশোক রায়ের দিকে। মধুর হাসিতে দুগালে টোল খেয়ে গেল তার। মৃদু কণ্ঠে অশোকের দিকে এগিয়ে যেতে যেতে সে বলল, অশোক, আমার আসতে আজ একটু দেরি হয়ে গেল। দরদে ও আবদারে মেশানো সে কণ্ঠের সুর। অশোক রায়ের ওষ্ঠ প্রান্তে মৃদু একটুখানি হাসি জেগে ওঠে। তারপরেই অশোকের কাছে আরও একটু ঘনিষ্ঠ হয়ে এগিয়ে এসে বলল, আগের চাইতে যেন আরও একটু চাপা কণ্ঠেই, রাগ করনি তো? অন্য কেউ না শুনলেও কথাটা আমি শুনতে পেলাম। দেরি হলো যে? মৃদু কণ্ঠে অশোক রায় এবার প্রশ্ন করল। বলো কেন, বৌদি কোথায় এক পার্টিতে যাবে শাড়ি পছন্দ করে দিতে দিতে। তা তুমি গেলে না যে? ভুলে গেলে নাকি? শনিবার আর বুধবার রাত্রে যেখানেই যাই না কেন রাত 10টায় এখানে আসবই। ওই সময় ওয়েটার মির্জুমলা এসে হলঘরের মধ্যে ঢুকল। সুদৃশ্য একটা প্লাস্টিকের ট্রের ওপরে পিপাসীদের বিভিন্ন সব পানীয় গ্লাসে গ্লাসে ভরে। প্রত্যেকের কাছে গিয়ে সে ট্রেটা ধরতে লাগলো। এক এক করে যে যার নির্দিষ্ট পানীয় মির্জুমলার ইঙ্গিতে তুলে নিতে লাগলো ট্রের ওপর থেকে। মিত্রা সেনকে লিমন জুসের গ্লাসটা দিয়ে শূন্য ট্রেটা হাতে এবার এগিয়ে এলো মির্জুমলা আমার দিকে এবং আমার মুখের দিকে মুখ তুলে তাকালো। আমিও তাকালাম লোকটার মুখের দিকে। তারপরই সুস্পষ্টোচ্চারিত নির্ভুল ইংরেজিতে প্রশ্ন করল, এনি ড্রিঙ্ক স্যার? একজন ওয়েটারের মুখে অমন সুস্পষ্টোচ্চারিত নির্ভুল ইংরেজি শুনে আমিও নিজের অজান্তেই মির্জুমলার মুখের দিকে তাকিয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সংবরণ করে বললাম, ইয়েস, জিন অ্যান্ড বিটার প্লিজ। মির্জুমলা আমার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা হেলিয়ে স্থান ত্যাগ করল। এবারে স্পষ্ট লক্ষ্য করলাম চলার মধ্যে যেন একটা অদ্ভুত ক্ষিপ্রতা ও গতি আছে লোকটার। আমি আবার হলের চারিদিকে দৃষ্টিপাত করলাম। হঠাৎ ছোট একটা কথা কানে এলো, লাকি গাই। কথাটা বলেছিল বিখ্যাত আর্টিস্ট সোমেশ্বর রাহা। তার সামনেই দণ্ডায়মান শ্রীমন্ত পালকে।
কথা বলার সঙ্গে সঙ্গে সোমেশ্বর এক দৃষ্টিতে তাকিয়েছিল অল্প দূরেই ঘনিষ্ঠভাবে পাশাপাশি দণ্ডায়মান মিত্রা সেন ও অশোক রায়ের দিকে। সোমেশ্বরের দু চোখের তারায় মনে হচ্ছিল যেন একটা কুটিল হিংসা ও সঙ্গে আরও একটা কিছু মিশে আছে। নিজের অজ্ঞাতেই যেন আমার দৃষ্টিটা সোমেশ্বরের মুখের উপর স্থির হয়েছিল। সোমেশ্বরকে এর আগে চাক্ষুষ কখনো না দেখলেও ওর আঁকা ছবি দেখেছি এবং বহু সাময়িক কাগজে ওর অনন্য সাধারণ প্রতিভার সমালোচনা পড়েছি। সেই থেকেই লোকটাকে না দেখলেও মনের মধ্যে ওর প্রতি আমার একটা প্রশংসা ও শ্রদ্ধার ভাব গড়ে উঠেছিল, কিন্তু কখনো ভাবতে পারিনি লোকটার চেহারা এত কুৎসিত, বেঁটে কালো দেখতে, ছোট কপাল, রোমশ জোড়া ভ্রু, নাকটা একটু চাপা, গোল গোল চোখ, একমাত্র হাতের মোটা মোটা কুৎসিত রোমশ আঙুলিগুলি ছাড়া দেহের আর সমুদয় অংশ সযত্ন পরিধেয় পোশাকে আবৃত থাকলেও বুঝতে কষ্ট হয় না লোকটার শরীরে লোমের একটু আধিক্যই আছে। ভাবছিলাম ওই লোমশ কুৎসিত দর্শন মোটা মোটা আঙুলগুলো কি করে অমন সাদা কাগজের বুকে সূক্ষ্ম শিল্প রচনা করে। লোকটার চেহারা, চোখের দৃষ্টি ও হাতের আঙুল দেখলেই সত্যিই মনে হয় লোকটা নিশ্চয়ই একটা নৃশংস খুনি। অত বড় উঁচু দরের একজন শিল্পী কোনো মতেই নয়। বিধাতার সৃষ্টি সত্যিই আশ্চর্য, নইলে এমন চেহারা ও কাজে এমন বৈচিত্র্য আসে কোথা থেকে, আর কোন যুক্তিতেই বা। নিজের চিন্তায় বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ দেখলাম 4 নম্বর দরজা পথে কেউ একটু আগেই নিশ্চয়ই প্রস্থান করেছে। দরজার কবাটটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেই এদিক ওদিক তাকাতে নজরে পড়ল ঘরের মধ্যে দুটি প্রাণী নেই, অশোক রায় ও মিত্রা সেন। এবং নিজের অজ্ঞাতেই আবার অনুসন্ধানী দৃষ্টিটা ঘুরে গিয়ে পড়ল আর্টিস্ট সোমেশ্বর রাহার মুখের ওপর। দেখলাম সোমেশ্বরের দু চোখের স্থির দৃষ্টি সেই 4 নম্বরের বন্ধ কবাটের গায়ে যেন পিন দিয়ে কে এঁটে দিয়েছে। ক্ষণকাল সেই বন্ধ কবাটের দিকে তাকিয়ে থেকে সোমেশ্বর ধীরে ধীরে এগিয়ে গিয়ে 4 নম্বর দরজাটা খুলে প্রস্থান করল। ঘড়িতে ঠিক তখন 10:30 বাজতে কয়েক মিনিট বাকি। দুর্নিবার এক আকর্ষণে সেই 4 নম্বর দরজাটা আমায় টানছিল এবং নিজের অজ্ঞাতেই একসময় পায়ে পায়ে সেদিকে যে এগিয়েও গিয়েছি টের পাইনি। দরজার কাছাকাছি প্রায় যখন গিয়েছি হঠাৎ দরজাটা খুলে গেল। মির্জুমলা ট্রেতে করে আমার পানীয় নিয়ে হলঘরে এসে প্রবেশ করল। ইয়োর ড্রিঙ্ক স্যার। ট্রে থেকে গ্লাসটা তুলে নিতে নিতে আর চোখে তাকালাম মির্জুমলার মুখের দিকে। মুখখানা যেন তার পাথরে কোঁদা, কিন্তু চোখের কোণে স্পষ্ট যেন মনে হলো একটা চাপা হাসির বিদ্যুৎ চমক। মির্জুমলা 3 নম্বর দরজা পথে বের হয়ে গেল
ট্রেটা হাতে নিয়ে। হলঘরের চারিদিকে আবার দৃষ্টিপাত করলাম। কেউ আমার দিকে চেয়ে আছে কি? কিন্তু না, সকলেই যেন নিজেকে নিয়েই ব্যস্ত। আমার দিকে কারও কোনো ভ্রুক্ষেপও নেই। আমি যে একজন নবাগত তাদের সঙ্গে আজ রাত্রে, সে ব্যাপারে কারো মনেই যেন বিন্দুমাত্রও কৌতূহলের উদ্রেক করেনি। কিন্তু নিজের কাছেই নিজের আমার যেন কেমন একটা অস্বস্তি লাগছিল, কেমন যেন একটু বিব্রত বোধ করছিলাম। প্রেসিডেন্টের আমার সঙ্গে সকলের আলাপ করিয়ে দেওয়া সত্ত্বেও কেউ আমার কাছে এগিয়ে এলো না, আর আলাপ করবার চেষ্টাও করল না। এখানকার নিয়মকানুন রীতিনীতিও আমার সম্পূর্ণ অজ্ঞাত। গায়ে পড়ে এখানে হয়তো কেউ কারো সঙ্গে আলাপ করে না, কিন্তু কিসের টানেই বা প্রতি রাত্রে এখানে এতগুলো বিভিন্ন চরিত্রের লোক এসে জড়ো হয়। সামান্য একটু তাস খেলা, বিলিয়ার্ড খেলা বা সামান্য একটু ড্রিঙ্কসের জন্যেই কি? মন কিন্তু কথাটা মেনে নিতে চাইল না অত সহজে। কিরিটি যে বলেছিল এবং সুধীরঞ্জনের কথাবার্তাতেও প্রকাশ পেয়েছিল, এ সংঘটা হচ্ছে আসলে নরনারীদের একটা যৌন সংক্রান্ত ব্যাপারে পরস্পরের একটা মিলন কেন্দ্র। কই, সেরকমও তো এতক্ষণের মধ্যে তেমন কিছু চোখে পড়ল না আমার। বরং রুচি ও সংযমের পরিচ্ছন্নতাই সকলের মধ্যে লক্ষ্য করছি এ যাবৎ। তাছাড়া পুলিশ বা তৎসংক্রান্ত লোকেদের এড়িয়ে চলবার মতো কিছুও তো এখন পর্যন্ত আমার নজরে পড়ল না। ভুলেই গিয়েছিলাম যে গ্লাসটা হাতে করেই তখন থেকে দাঁড়িয়ে আছি, একটি সিপও দিইনি পানিয়ে। হঠাৎ পাশ থেকে একটি মিষ্ট মৃদু উচ্চারিত নারী কণ্ঠে চমকে ফিরে তাকালাম। আপনার নাম কি? সুবেশা মধ্যবয়সী এক নারী ইতিমধ্যে কখন আমার পেছনে এসে নিঃশব্দে দাঁড়িয়েছেন, টেরই পাইনি। আমি যখন এ ঘরে প্রবেশ করি তখন ওকে দেখিনি। নিশ্চয়ই পরে কোনো এক সময়ে এসেছেন। আগন্তুক মহিলা খুব সুন্দরী না হলেও প্রসাধন নৈপুণ্যে সুন্দরী মনে হচ্ছিল। মৃদু কণ্ঠে ছদ্মনামটা উচ্চারণ করলাম, সত্যসিন্ধু রায়। আমার নাম বিশাখা চৌধুরী। আপনাকে আগে কখনো দেখিনি তো বৈকালী সঙ্গে? না, আজই প্রথম এসেছি। কারো সঙ্গে বুঝি এখনো আলাপ হয়নি? নামে মাত্র কারো কারো সঙ্গে পরিচয়ের সুযোগ হয়েছে, তার বেশি কিছু হয়নি। তা এখানে এই ঘরের মধ্যে রয়েছেন কেন? আমার তো বদ্ধ ঘরে প্রাণ হাঁফিয়ে ওঠে। উপায় কি, কোথায় আর যাব? কেন, গার্ডেনে চলুন না, ইটস এ লাভলি প্লেস। গার্ডেন? হ্যাঁ। ও, আপনি তো নতুন, এ বাড়ির কিছুই জানেন না। চলুন গার্ডেনে যাওয়া যাক। বেশ তো, চলুন। বিশাখা চৌধুরীকে অনুসরণ করে 3 নম্বর দরজার দিকে এগিয়ে চললাম। দরজা ঠেলে প্রথমে তিনি বের হলেন, তার পেছনে আমিও হলঘর থেকে বের হলাম।
সরু একটা প্যাসেজ, স্বল্প শক্তির একটা মাত্র বিদ্যুৎ বাতির আলো আছে প্যাসেজে, এবং সেই স্বল্পালোকে নির্জন প্যাসেজটা যেন কেমন থমথমে মনে হয়। প্যাসেজের দুপাশে গোটা 2 বন্ধ দরজা আর একটা জানলা পার হয়ে দ্বিতীয় জানলার পাশ দিয়ে যাবার সময় হঠাৎ চমকে উঠলাম। খোলা জানালার পথে স্বল্প আলো আধারিতে মনে হলো যেন একখানা মুখ চট করে সরে গেল, এবং শুধু মুখই নয়, একজোড়া চোখের অন্তর্ভেদী দৃষ্টি। যে মুখখানা ক্ষণেকের জন্য আমার দৃষ্টিপথে পড়েছিল, পলক মাত্রেই সে মুখখানা কিন্তু চিনতে আমার কষ্ট হয়নি। ও এটার মীর জুমলার মুখ। চোখের তারায় সেই সরীসৃপ চাহনি। বুঝলাম এ গৃহে নতুন আগন্তুক আমি, এবং আমাকে 3 জন মেম্বারের সুপারিশে এখানে প্রবেশাধিকার দিলেও প্রখর দৃষ্টি আছে আমার উপরে। এমনই নিছক কৌতূহলেই সেই প্রখর দৃষ্টি আমার উপর পতিত হয়েছে, না আমাকে সন্দেহ করেই এরা আমার প্রতি দৃষ্টি রেখেছে, সেটাই বুঝতে পারলাম না। সে যাই হোক, বুঝলাম সাবধানের মার নেই। আমাকে এখানে সতর্ক ও সজাগ হয়ে চলতে হবে। প্যাসেজটা শেষ হয়েছে একটা দরজায়। সে দরজাটা খুলতেই বিদ্যুৎ আলোকে আমার চোখে পড়ল একটা লোহার ঘোরানো সিঁড়ি ধাপে ধাপে নিচে নেমে গিয়েছে। আসুন। বিশাখা সিঁড়ির ধাপে পা দিলেন। আমিও তাকে অনুসরণ করলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতেই চোখে পড়ল একটি উদ্যান। নানা আকারের গাছপালাই নজরে পড়ল। আরও নজরে পড়ল উদ্যানের মধ্যে স্বল্প শক্তির নীল বিদ্যুৎ বাতি জ্বলছে মাঝে মাঝে। এদিকে ওদিকে ছড়ানো ছোট ছোট ঝোপের মতোও আছে। আর আছে একটা ঘর উদ্যানের দক্ষিণ প্রান্তে। লোহার ঘোরানো সিঁড়িটা দিয়ে নেমে বিশাখার সঙ্গে উদ্যানে এসে দাঁড়ালাম। ঝিরঝিরে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা চোখে মুখে যেন একটা ঠান্ডা স্পর্শ দিয়ে গেল। সরু সরু সিমেন্ট বাঁধানো রাস্তা উদ্যানের মধ্যস্থলে একটি গোলাকার বাঁধানো জায়গা থেকে যেন চারিদিকে হাত বাড়িয়েছে। বাঁধানো রাস্তার পরেই ঘাসের কোমল সবুজ কার্পেট যেন চারিদিকে বিছানো। তার মধ্যে মধ্যে সযত্ন বর্ধিত নানা আকারের গাছপালা ও ঝোপ। সবকিছুর ভেতরেই যেন একটা সুপরিকল্পিত প্ল্যানের নির্দেশ আছে বলে মনে হয়। উদ্যানটি যে কতখানি জায়গা জুড়ে বিস্তৃত সঠিক বোঝবার উপায় নেই, কারণ সীমানা সেই স্বল্প নীলাভ আলোয় রাত্রে চোখে পড়ল না। আবছা আলো ছায়ার মধ্যে দিয়ে সরু বাঁধানো পথ ছেড়ে ঘাসের ওপর দিয়েই ধীরে ধীরে হেঁটে চলেছিলাম। আমার সঙ্গিনীর মনে তখন কি চিন্তা ছিল জানি না, কিন্তু আমার মনের সবটা জুড়েই সরু প্যাসেজ দিয়ে আসবার সময় ক্ষণেকের জন্যে দেখা জানালা পথে মীর জুমলার সেই পাথরে খোদাই করা মুখ ও সরীসৃপের মতো 2 চোখের দৃষ্টি ভেসে বেড়াচ্ছিল।
আমার সমস্ত চিন্তা যেন তাতেই নিবদ্ধ ছিল। হঠাৎ বিশাখার কণ্ঠস্বরে চমকে উঠলাম। কেমন লাগছে এ জায়গাটা সত্যসিন্ধু বাবু? হ্যাঁ, কি ভাবছিলেন বলুন তো? কই, কিছু না। একটা কথা বলবো মিস্টার রায়। বলুন না। সত্যসিন্ধু, আপনার নামটা যেন কেমন। কেন বলুন তো? সে জানি না, তবে ও নামে আমি কিন্তু আপনাকে ডাকতে পারবো না। সে কি? তবে কি নামে ডাকবেন? কেন, ওই পোশাকি নামটা ছাড়া আপনার কি আর অন্য কোনো নাম নেই? মানুষের তো কত সময় ডাকনামও দু একটা থাকে। ডাকনাম? হ্যাঁ, এই ধরুন না, যেমন আমার ডাকনাম শিলু। এখন অবশ্যই ও নামে ডাকবার আর কেউ নেই, তবে ছোটবেলায় ওই নামটা ধরেই সবাই আমাকে ডাকতো। বলুন না, আপনার ডাকনামটা কি? ওই নামটি ছাড়া তো আমার আর দ্বিতীয় কোনো নাম নেই বিশাখা দেবী। তবে ইচ্ছে করলে আপনি আমাকে সত্যবাবু বলেও ডাকতে পারেন। কারা যেন এদিকে আসছে। সত্যি চেয়ে দেখি, একটি পুরুষ ও একটি নারী মূর্তি পরস্পর গা ঘেঁষাঘেঁষি করে মন্থর পায়ে হাঁটতে হাঁটতে এই দিকেই আসছে। অস্পষ্ট আলোয় তাদের মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। চলুন, ওই ঝোপের ধারে একটা বেঞ্চ আছে, সেখানে গিয়ে আমরা বসি। রেডিয়াম ডায়াল দেয়া হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 11টা বাজতে চলেছে। বললাম, এবারে যাব ভাবছি। কোথায়? বাড়িতে। বাড়িতে বুঝি রাত জেগে বসে আছেন মিসেস? মৃদু হাসলাম বিশাখার কথায়। হাসলেন যে? প্রশ্ন করলেন বিশাখা। আপনার কথায়। কেন? তার কারণ বিয়েই করিনি তো মিসেসের ভাগ্য আসবে কোথা থেকে? সে কি, বাঙালির ছেলে, এত উপার্জন, এখনো বিয়ে করেননি? না। আশ্চর্য, কেন বলুন তো? কেন আর কি, সুযোগ হয়ে ওঠেনি। বিয়ে করার সুযোগ হয়ে ওঠেনি? না, তাছাড়া শুধু সুযোগই তো নয়, মনের একটা তাগিদও তো থাকা দরকার বিয়ের ব্যাপারে। ইতিমধ্যে কথা বলতে বলতে আমরা দুজনে এসে বিশাখা বর্ণিত ঝোপের ধারে একটা বেঞ্চের উপরে পাশাপাশি বসেছিলাম। বাড়িতে মিসেসের তাগিদই যখন নেই, তখন বাড়ি ফেরবার জন্য এত তাড়াই বা কিসের? রাত হলো। নিজের ছোট্ট হাতঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিয়ে বিশাখা এবারে বললেন, মাত্র তো 11টা, রাতের তো এখনো সবটাই বাকি। হঠাৎ এমন সময় কানে এলো মৃদু ভায়োলিন বাজনার শব্দ। আশেপাশে কে যেন ভায়োলিন বাজাচ্ছে মনে হচ্ছে। প্রশ্ন করলাম। হ্যাঁ। কে বাজাচ্ছে বলুন তো? সুধী বাজাচ্ছে। সুধী মানে সুধীরঞ্জন? হ্যাঁ, চেনেন নাকি তাকে? হ্যাঁ, আপনাদের এখানে সভ্য সভ্যাদের মধ্যে ওই একজনের সঙ্গেই যা একটু আধটু পূর্ব পরিচয় আছে আমার। সিনিক? কে?
কে আবার? আপনার ওই সুধীরঞ্জন? কেন? কিন্তু আমার কেনর জবাব দিলেন না বিশাখা। চুপ করে রইলেন। সে রাত্রে বুঝতে না পারলেও পরে বুঝেছিলাম সুধীরঞ্জনকে কেন বিশাখা চৌধুরী সে রাত্রে সিনিক বলেছিলেন। যা হোক, বিশাখার আমার প্রশ্নের জবাব দেবার অনিচ্ছাটা বুঝতে পেরে আমিও অন্য প্রশ্ন তুললাম। বললাম, এখানে এসে শুধু কারো সঙ্গে বুঝি মেশে না? আপনার মনে একা একা বেহালা বাজায়? তা বেহালা বাজাবার জন্য এখানেই বা ওকে আসতে হবে কেন, তাও তো বুঝতে পারছি না। কে বলল শুধু এখানে বেহালা বাজাতে আসে? ও বেহালা বাজানো শেখাচ্ছে। বেহালা বাজানো শেখাচ্ছে এই অন্ধকার বাগানের মধ্যে? মনের মানুষকে বেহালা বাজানো শেখাবার জন্যে আলো বা আঁধারের ঘর বা বাগানের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? মনের মানুষ? হ্যাঁ, শনিবার রাত্রে ও আসে মৃদুলাকে বেহালা শেখানোর জন্যে। আর কৌতূহল প্রকাশ করা উচিত হবে না, তাই চুপ করে গেলাম। মৃদু শব্দে বেহালা বাজালেও এমন চমৎকার সুরের একটা আকুতি সে বাজনার মধ্যে ছিল, যা আমার শ্রবণেন্দ্রিয়কে স্বভাবতই সেই দিকে আকর্ষণ করছিল। রাত হয়ে যাচ্ছে, তবু যাবার কথাও যেন ভুলে গেলাম। শুধু এত চমৎকার বেহালা বাজায়, কই আগে তো কখনো জানতে পারিনি। হঠাৎ আবার চমক ভাঙল বিশাখার কণ্ঠস্বরে। চলুন সত্যসিন্ধু বাবু, উঠুন। উঠব? হ্যাঁ, এই যে বলছিলেন রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাবেন, যাবেন না? হ্যাঁ, চলুন। উঠে দাঁড়ালাম। আরও 3 রাত্রি বৈকালী সঙ্গে যাতায়াত করবার পর বিশাখা চৌধুরীর পরিচয় আর একটু পেলাম। ফিলসফির বিখ্যাত প্রফেসর স্বর্গীয় ডক্টর প্রতুল চৌধুরীর বিধবা স্ত্রী হচ্ছেন বিশাখা চৌধুরী। বয়স 45-উত্তীর্ণ। 2টি মেয়ে, তাদের দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে। তারা শ্বশুর বাড়ি। ডক্টর চৌধুরী নেহাত কিছু কম রেখে যাননি তাঁর বিধবা স্ত্রীর জন্য। কলকাতার উপর একখানা বাড়ি ও মোটামুটি কিছু ব্যাংক ব্যালান্স ও শেয়ারের কাগজ। ইচ্ছে করলে বিশাখা চৌধুরী তাঁর বাকি জীবনটা আরামেই কাটিয়ে দিতে পারতেন। কিন্তু গত যৌবনা, 2টি সন্তানের জননী বিশাখার মনে কামনার আগুন তখনও নিঃশেষে নির্বাপিত হয়নি। তাই তাকে ছুটে আসতে হয়েছিল ঘরের বাইরে, বৈকালী সংঘের রাতের আসরে। প্রতি রাতে বৈকালী সংঘে তিনি আসতেন সেই অতৃপ্ত কামনার তাগিদেই, এবং সামনে যাকে পেতেন তাকেই আঁকড়ে ধরবার চেষ্টা করতেন। 3 রাত্রের আলাপেই সেটা আমার আর জানতে বাকি ছিল না। কিন্তু সে কথা জানতে পারা সত্ত্বেও আমি তাকে নিরুৎসাহ করিনি, কারণ তখন তাকে ঘিরে অন্য একটা চিন্তা আমার মনের মধ্যে উদয় হয়েছে। ওকে হাতে রাখতে পারলে এখানে আমি কতকটা নিশ্চিন্তে
এবং নির্ভয়েই আসা যাওয়া করতে পারবো তা বুঝতে পারছিলাম। পঞ্চম রাত্রে হঠাৎ চমকে উঠলাম আর এক নবাগতার মুখের দিকে তাকিয়ে। পঞ্চম রাত্রি অবশ্যই আমার পরপর আসা নয়, গত 20 দিনে পঞ্চম রাত্রি আসা বৈকালী সঙ্ঘে আমার। আজ আবার দ্বিতীয়বার রাজেশ্বর চক্রবর্তীকে দেখলাম বৈকালী সঙ্ঘে। ইতিমধ্যে আর তাকে দেখতে পাইনি। নিয়মানুযায়ী আজও প্রেসিডেন্ট রাজেশ্বর চক্রবর্তী নবাগতাকে সংঘের অন্যান্য মেম্বারদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। কুমারী মীনা রায়। আমি চমকে উঠেছিলাম কুমারী মীনা রায়ের মুখের দিকে তাকিয়ে, যে প্রথম দৃষ্টিতেই একটু ভালো করে লক্ষ্য করতেই তাকে চিনতে কষ্ট হয়নি। কৃষ্ণা বৌদি, কিরীটি মহিষী। এমনিতেই চোখ ঝলসানো রূপ আর চেহারা কৃষ্ণার, তার উপরে আজ তার বেশ ও প্রসাধনে একটা অভূতপূর্ব চাকচিক্য ছিল, যাতে করে পুরুষ তো ছাড়, মেয়েদেরও মনে আকর্ষণ জাগায়। এবং সেই কারণেই বোধহয় সে রাত্রে আমার আবির্ভাবে কেউ আমার দিকে ফিরে না তাকালেও আজ ঘরের মধ্যে উপস্থিত 15 জন বিভিন্ন বয়সী নরনারীর 30 জোড়া কৌতূহলী চোখের দৃষ্টি যেন এক ঝাঁক ধারালো তীরের মতোই কৃষ্ণাকে গিয়ে তার সর্বাঙ্গে বিদ্ধ করল এবং তাকিয়েই রইল সকলে। মনে হচ্ছিল আজ রাতে বৈকালী সংঘের মক্ষীরানী শ্রীমতী মিত্রা সেন এসে তার পাশে দাঁড়ালেও বুঝি ম্লান হয়ে যেতেন। কিন্তু মিত্রা সেন সে সময়ে এসে তখনও পৌঁছাননি, যদিও সেটা শনিবারই ছিল। প্রেসিডেন্ট রাজেশ্বর চক্রবর্তী তাঁর কর্তব্য কাজটুকু সম্পাদন করে ঘর ছেড়ে চলে গিয়েছিলেন এবং নীলাম্বর মিত্র ও মনোজ দত্ত কৃষ্ণার সঙ্গে আলাপ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। নীলাম্বর মিত্র ও মনোজ দত্তের দিকে তাকিয়ে মনে মনে হাসলাম। হায় রে অবোধ, জানো না তো ও বন্যী শিখা মিথ্যা, শুধু মরীচিকা, মায়া মাত্র। ও তোমাদের বুকে তৃষ্ণার আগুন জ্বালিয়ে পালিয়েই যাবে, কোনোদিনই ওর নাগাল পাবে না। হঠাৎ এমন সময় বেহালার বাক্স হাতে সুধীরঞ্জন এসে ঘরে প্রবেশ করল এবং সুধীকে দেখেই জাস্টিস মল্লিকের মেয়ে মিস রমা মল্লিক মধুর কণ্ঠে সুধীকে সম্বোধন করে বলে উঠলেন, আসুন সুধীবাবু, অনেকদিন পরে আপনাকে দেখলাম, কিন্তু ভায়োলিনের বাক্স আপনার হাতে, ব্যাপারটা কি? জবাব দিলেন বিশাখা আমার পাশ থেকে, হ্যাঁ ওটা ভায়োলিনই। মৃদুলা দেবীকে উনি যে আজকাল ভায়োলিন শেখান। কিন্তু সরি সুধীবাবু, আজ মৃদুলা অ্যাবসেন্ট। আর রাত 10:30 হয়ে গেল যখন, আজ আর কি আসবেন? জবাব দিলেন রমা মল্লিক, নাই বা এলো মৃদুলা। আজ সুধীবাবুর বাজনা আমরা শুনব। সুধীবাবু প্লিজ একটা বাজিয়ে শোনান না। সোমেশ্বর রাহাও মিস মল্লিকের অনুরোধে সায় দিলেন। সুধী হাসতে হাসতে বলল, আমি রাজি আছি একটি শর্তে, আপনাদের মধ্যে কেউ মাস্ট অ্যাকম্পানি মি উইথ ইয়োর ভয়েস।
এবার জবাব দিলেন মিস মল্লিক। কিন্তু কে গলা দেবে বলুন তো? মিত্রাদি অ্যাবসেন্ট যে, এখনো এসেই পৌঁছাননি। কেন, মিস সেন নেই বলে কি আর কেউ আমাকে আপনাদের মধ্যে একটু সঙ্গ দিতে পারেন না? এবারে বললাম আমিই। মিস মীনা দেবী, আপনার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে আপনি অন্তত আমাদের নিরাশ করবেন না। কৃষ্ণা সবিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে বলে, আমি? হ্যাঁ, আপনি। আমার ধারণা নিশ্চয়ই আপনি গান জানেন। সামান্য একটু আধটু, কিন্তু আপনাদের কি তা ভালো লাগবে? বেশ, গাইছি। পরে শুনে কিন্তু আমাকে নিন্দে করতে পারবেন না। সুধীরঞ্জন বেহালাটা বাক্স থেকে বের করে সুর বেঁধে কাঁধে তুলে নিয়ে মৃদু কণ্ঠে বলল, ধরুন। কি গাইব? কৃষ্ণা জিজ্ঞেস করল। যা খুশি, সুধী বলল। কৃষ্ণা তখন গান ধরল, রবীন্দ্রসঙ্গীত, আর সুধী মেলালো সেই সুরে তার বেহালা। নির্বাক, স্তব্ধ সমস্ত হলঘর। সকলের চোখে মুখে ফুটে ওঠে বিস্ময় ও শ্রদ্ধা। বুঝলাম কৃষ্ণা দেবী তাঁর প্রথম আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বৈকালী সংঘকে জয় করলেন তাঁর রূপ ও কণ্ঠ দিয়ে। গানের শেষ লাইনে এসে সবে পৌঁছেছে কৃষ্ণা, হলঘরে আবির্ভাব ঘটল মিত্রা সেনের। ঘরের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণার কণ্ঠের সঙ্গীত শুনে মিত্রা সেন দাঁড়িয়ে গিয়েছিল, এবং তার সে দাঁড়াবার মধ্যে যতটা কৌতূহল তার চাইতেও বেশি বিস্ময় ফুটে উঠেছিল। আর কেউ ঘরের মধ্যে সেটা বুঝতে না পারলেও আমার সতর্ক দৃষ্টিতে সেটা কিন্তু এড়ায়নি, এবং তার সে বিস্ময় আরও বেশি বৃদ্ধি পেল যখন কৃষ্ণার গানের শেষে ঘরের মধ্যে ওই সময় উপস্থিত সকলের কণ্ঠ থেকে অকুণ্ঠ প্রশংসাধ্বনি উচ্ছ্বসিত হয়ে কৃষ্ণাকে অভিনন্দন জানালো। সুপারব, এক্সেলেন্ট, চমৎকার প্রভৃতি অভিনন্দন চারিদিক থেকে শোনা গেল। ওই সঙ্গে সঙ্গে সকলের দৃষ্টি মিত্রা সেনের উপরে গিয়ে পড়ল, কিন্তু আজ আর বিশেষ কারো কণ্ঠ থেকে পূর্ব রাতের মতো তার আবির্ভাবে স্বাগত সম্ভাষণ উচ্চারিত হলো না। মৃদু কণ্ঠে দু একজন মাত্র বলল, গুড ইভিনিং মিস সেন। অকস্মাৎ যেন এক মর্মান্তিক আঘাতে মিত্রা সেনের ওই সঙ্গে এতদিনকার সুনির্দিষ্ট আসন ভেঙে পড়েছে। মিত্রা সেন তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নবাগতা কৃষ্ণার দিকে। তার দু চোখের দৃষ্টিতে শুধু যে বিস্ময় তাই নয়, সেই সঙ্গে একটা চাপা বিরক্তি ও তাচ্ছিল্যও যেন স্পষ্ট হয়ে উঠেছিল। আমি মিত্রা সেনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম এত বড় আঘাত কোনো নারীর পক্ষে সহ্য করা সত্যিই অসম্ভব, বিশেষ করে মিত্রা সেনের মতো নারী, যে এতকাল এখানকার সকলের হৃদয়ে বিজয়িনীর আসন অধিকার করে এসেছে এবং কখনো অনুকম্পা, কখনো সামান্য একটু সহানুভূতি বা একটুখানি প্রশ্রয়ের কৃপা দৃষ্টি বর্ষণ করে এখানকার অনেকেরই হৃদয় নিয়ে নিষ্ঠুর খেলা খেলে এসেছে।
তার পক্ষে তো আরও দুঃসাধ্য। কিন্তু দেখলাম মিত্রা সেন শুধু এতকাল এতগুলো লোককে রাতের পর রাত রূপের কাজল দিয়েই মোহগ্রস্ত করে রাখেনি, বুদ্ধিও যথেষ্টই রাখে সে। মুহূর্তের মধ্যেই নিজের পরিস্থিতিটা উপলব্ধি করে নিয়ে ওষ্ঠপ্রান্তে তার চিরাচরিত স্বভাবসিদ্ধ বিজয়িনীর হাসি ফুটিয়ে অকুণ্ঠ চরণে কৃষ্ণার সামনে এগিয়ে গিয়ে বলল, নমস্কার, আপনি বোধহয় কুমারী মীনা রায়, বৈকালী সংঘের নতুন মেম্বার? হ্যাঁ। আচ্ছা, চলি, আজ একটু কাজ আছে। এবার থেকে যাওয়া আসা যখন করবেন তখন পরিচয় আরও হবে। বলে সোজা 2 নম্বর দরজা পথে এগিয়ে গেল মিত্রা সেন। কিন্তু সবে সে দরজা বরাবর গিয়েছে, কৃষ্ণা অর্থাৎ মীনা তাকে বাধা দিয়ে বলল, কিন্তু আপনার নামটা তো জানা হলো না। মুহূর্তে ঘুরে দাঁড়ালো মিত্রা সেন। মরালের মতো হীরার কণ্ঠি পরা গ্রীবা বেঁকিয়ে তাকালো কৃষ্ণার দিকে। মৃদু কণ্ঠে শুধালো, আমার নাম? হ্যাঁ, কৃষ্ণা জবাব দেয়। মিত্রা সেন বলেই আর দাঁড়ালো না। ওষ্ঠপ্রান্তে চকিত হাসির একটা বিদ্যুৎ জাগিয়ে দরজা ঠেলে হলঘর থেকে অদৃশ্য হয়ে গেল পর মুহূর্তেই। সঙ্গীতের আনন্দধ্বনির মাঝখানে মিত্রা সেনের আকস্মিক আবির্ভাবটা হলঘরের মধ্যে হঠাৎ যেন একটা থমথমে ভাবের সৃষ্টি করেছিল। মিত্রা সেনের প্রস্থানের সঙ্গে সঙ্গেই সেটা তখন কেটে গেল। সকলের কণ্ঠ থেকে কৃষ্ণাকে আর একটি গান শোনানোর জন্য মিলিত অনুরোধ উচ্চারিত হলো। মীনা দেবী, আর একটি প্লিজ। কৃষ্ণা সবার অলক্ষ্যে একবার আমার মুখের দিকে তাকালো। বুঝলাম আমার ছদ্মবেশে আমাকে চিনতে না পারলেও কণ্ঠস্বরে ধরতে পেরেছে আমাকে সে। চোখের ইঙ্গিতে জানালাম, গাও। আবার একটি গান ধরল কৃষ্ণা। শুধিও তার বেহালা ধরল সেই গানের সুরে সুর মিলিয়ে। এই সুযোগ, সকলেরই দৃষ্টি কৃষ্ণার উপরে। আমি সবার অলক্ষ্যে নিঃশব্দে 2 নম্বর দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা ঠেলতেই খুলে গেল। আমি হলঘর থেকে বের হলাম।